রামনারায়ণ রাম, আকাশ লাল, উদয়ের নমস্তের সমগ্র করাচাবক সংকলন অবলম্বনে এই করচাবকটি পাঠ করছি। প্রশ্নকারী বলছেন, এখন রাজনৈতিক পরিস্থিতি যা চলছে, সাধারণ নিরীহ লোকদের জীবন নিয়ে পথ চলাই একটা সমস্যা। এমনি আর কতদিন চলবে? উত্তরে ঠাকুর বলছেন, এ আর কি, সামনে আরও আসছে। এই তো সবে শুরু। আগে যেখানে কথায় কথায় কিল চর থাপ্পড় চলতো, এখন সেখানে বোম, বুলেট, বেয়োনেট চলছে। আগে ছিল প্রবলেম সলভ এর, সেটাই নর্মাল উপায়। মনে হচ্ছে এখন এটাই হয়েছে নর্মাল। সমাধানে না আসা পর্যন্ত এমনই চলবে। প্রশ্নকারী বলছেন, নিরীহ জনসাধারণের উপর এ অবিচার কেন? তাদের কি দোষ? উত্তরে ঠাকুর বলছেন, দোষীদের সাথে থাকলে দোষ না করলেও দোষী বনতে হয়। সবাই আজ ঠগের জায়গায়, কেউ ঠকছে, কেউ ঠকাচ্ছে, দুটোই দোষ। আর দু একজন আছে যাদের আমরা নিরীহ লোক বলি, তারা ঠকতেও চায় না, ঠকাতেও চায় না। তাই বেচারারা ওই ঠোকাঠুকির মাঝে পড়ে শুধু ঠক্করই খাচ্ছে। তাদের দোষ হলো, ঠক্কর খেয়েও তারা চুপ করে আছে, রুখে দাঁড়াচ্ছে না। ঠকবো না, ঠকাবো না, এটা খুবই ভালো কথা। বেদও বলছে কখনো কাউকে ঠকাবে না, নিজেও কখনো ঠকবে না। তার সঙ্গে বেদ আরও বলছে, যারা ঠকাচ্ছে তাদের কখনো ক্ষমাও করবে না। যারা ঠকাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেবে না, এটা মোটেই সমর্থনযোগ্য নয়। আজকের দিনে অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ নেই বলেই নিরীহদের প্রতি পদক্ষেপে হোঁচট খেতে হচ্ছে, প্রাণ নিয়ে টানাটানি চলছে। এরকম নিরীহদের আমি কখনোই প্রশংসা করব না। তারা ভীরু, দুর্বল, কাপুরুষ। প্রশ্নকারী বলছেন আবার, সমাজের বুকে এই যে অত্যাচার অবিচার চলছে, এর জন্য আপনার মতে দায়ী কারা? উত্তরে ঠাকুর বলছেন, প্রথমত জনসাধারণ, দ্বিতীয়ত সরকার। প্রশ্নকারী বলছেন, জনসাধারণ কি করে হয়? তারা তো কখনোই চায় না এরকম অত্যাচার হোক। উত্তরে ঠাকুর বলছেন, সত্যি অত্যাচার কেউই চায় না, কিন্তু যখন অত্যাচার হচ্ছে তখন তার বিরুদ্ধে যদি রুখে দাঁড়ানো না হয়, তবে প্রকারান্তরে অত্যাচারকে স্বীকার করে নেওয়া হয়। আজ আমাদের দেশের অত্যাচার অবিচারের বিরুদ্ধে কোনো রকম লড়াই বা প্রতিবাদ তো কেউ করছে না। যেটুকু হচ্ছে তুলনামূলকভাবে সেটা কিছুই নয়। জনগণ তো চুপ করে মেনে নিচ্ছেই, সরকারের তরফ থেকেও কোনো বিহিত হচ্ছে না। তার উপর আবার আছে সরকারি ট্যাক্স, একেই তো সমাজ মরার পথে। তার উপর আবার খাড়ার ঘা পড়লো, যাও করে খাচ্ছিল তাও নিঃশেষ। ব্যবসাগুলো লাটে উঠলো, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে বসলো, বেকার সমস্যা বাড়তে লাগলো। কাজকর্ম না থাকায় পেটের দায়ে লোকের মনে চুরি ডাকাতির চিন্তা ক্রমশ বেড়ে যাচ্ছে। না খেয়ে তো থাকতে পারে না, কাজেই হামলা করছে। অভাব যত বাড়ছে, স্বভাব তত নষ্ট হচ্ছে। মারামারি, হানাহানি, কাটাকাটি ততই বেড়ে যাচ্ছে। সুতরাং এই তো শুরু। সরকারের পক্ষে কথা নেই, বার্তা নেই। হঠাৎ দড়িতে এত টান দেওয়া উচিত হয়েছে কি? সমাজ আজ চরমভাবে নির্যাতিত। জনগণের সকল সমস্যার ঠিকমতো মীমাংসা তো হচ্ছেই না, তার উপর আবার কতভাবে যে নির্যাতন চলছে সে তো দিনের পর দিন চোখের সামনেই দেখতে পাচ্ছ। এভাবে কি সুশাসন হয়? সমূহ দমিয়ে রাখা যায় মাত্র। একদিক দমিত হলে আর একদিক ফুলে ওঠে, এটাই প্রকৃতির নিয়ম। সে স্বাভাবিক নিয়মেই জনসাধারণের একটা দিক আজ ফুলে ফেপে গর্জে উঠেছে। যত তাদের উপর দমন নীতি চালানো হচ্ছে, ততই তারা আর একদিক থেকে একভাবে মাথা চাড়া দিয়ে উঠছে। যা হবার হোক, দেখি কি করতে পারে, এই বলে এগিয়ে আসছে। আজকের এই পরিস্থিতি সরকার ও সাধারণের মধ্যে ঘাত প্রতিঘাতের ফল। তাই আমার ধারণা এর জন্য উভয়েই দায়ী। জিদেই জিদ বাড়ছে। এক পক্ষ জেদ ধরছে, যেভাবে হোক জনগণকে পিটিয়ে দমন করব। জনগণও ভাবছে অন্য পক্ষকে এবার খেল দেখাচ্ছি, মারামারি করে দুপক্ষেই মরবে। প্রশ্নকারী বলছেন, আচ্ছা, নকশালদের সম্বন্ধে আপনার কি ধারণা? উত্তরে ঠাকুর বলছেন, ওদের উদ্দেশ্য ও কার্য সম্বন্ধে প্রত্যক্ষভাবে আমি কিছুই জানি না। তবে আমার এখানে প্রতিদিন বহু রকমের লোক আসে, সকলের সঙ্গেই আমার আলাপ হয়। তাদেরই কাছে আমি নকশালদের সম্বন্ধে যতটুকু শুনেছি এবং জেনেছি, তাতে মনে হয় নকশালরা এবার শাল চোখা করে নিয়ে এগিয়ে আসছে।
অবশ্য সত্য মিথ্যা জানি না, এ আমার শোনা কথা। আমি আরও শুনেছি, তারা বলে সোনা যেমন পুড়িয়ে গলিয়ে তারপর অলংকার গড়তে হয়, তেমনি তারা পুরনো ঘুণে ধরা সমাজকে ভেঙে চুরে পুড়িয়ে ফেলে তারপর নতুন করে ঢালাই করবে। এটাই নাকি তাদের উদ্দেশ্য। তা যদি হয় তবে তো খুবই ভালো কথা। আমাদের শাস্ত্র সেই কথাই বলে, দুষ্টের দমন আর শিষ্টের পালন। আমিও বলি, অন্যায়, অসত্য, অসাধুতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করো। ন্যায় প্রতিষ্ঠার জন্য বিপ্লবের দণ্ড নিয়ে এগিয়ে এসো। এটা উস্কানির কথা নয়, বেদেরই কথা। প্রশ্নকারী বলছেন, আপনি নকশালদের সমর্থন করেন কি? উত্তরে ঠাকুর বলছেন, আমার সমর্থন সম্পূর্ণ বেদ ভিত্তিক। বেদের কথা আগেও বলেছি। রাক্ষসের হাত থেকে দেশকে মুক্ত করো। আজ আমাদের দেশ রাক্ষসেরই কবলে। যারা তাদের হাত থেকে দেশকে উদ্ধার করার জন্য ও তাদের বিনাশ সাধনের জন্য শ্রীরামচন্দ্রের মতো ধনুর্বাণ ধরে এগিয়ে আসবে, সংগ্রাম করবে, আমি তাদের সমর্থন করব। এখন পর্যন্ত যে কেউ তেমনভাবে এগিয়ে আসছে না, সেটা খুবই দুঃখের। নকশালরা যদি সত্যি সত্যি এই আদর্শে অনুপ্রাণিত হয়ে রাক্ষস বংশ ধ্বংস করার জন্য ঝাঁপিয়ে পড়ে, তবে তো খুবই ভালো কথা। তা বলে অযথা মারামারি কাটাকাটি হোক, তা কখনোই চাই না, সমর্থনও করি না। প্রশ্নকারী বলছেন, নকশালরা তো অনেক ক্ষেত্রে অযথা মারামারি কাটাকাটি করছে, খুন জখম তো করছেই। তারা স্কুল, কলেজ, লাইব্রেরি পোড়াচ্ছে, দেশনায়কদের মূর্তি ভাঙছে। এগুলো কি ভালো করছে? উত্তরে ঠাকুর বলছেন, আজকে যা সব হচ্ছে তা তুমি আমি কেন, যারা করছে তারাও সমর্থন করে না, করতে পারে না। তা সত্ত্বেও তারা কেন করছে সেটাই ভাববার বিষয়। সেই জন্যই আমি এখনও তাদের সকল ক্ষেত্রে বুঝে উঠতে পারছি না। আমার বুঝতে সময় লাগছে। নকশালরা যখন বলছে জনগণকে আজ না খাইয়ে মেরে ফেলা হচ্ছে, যারা কৃত্রিম অভাব সৃষ্টি করে জনসাধারণের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, সেই সব অত্যাচারীদের বিরুদ্ধেই তাদের এই অত্যাচার, তখন আমি তাদের যুক্তি বুঝতে পারছি। কিন্তু যখন তারা লাইব্রেরি পোড়াচ্ছে, দেশনায়কের প্রতিমূর্তিতে কালি মাখাচ্ছে, তখন আমার তাদের বুঝতে অসুবিধা হচ্ছে। কী উদ্দেশ্যে যে এগুলো তারা করছে তা আমি সঠিক বুঝতে পারছি না। উন্মত্ত অবস্থায় বিড়ালির বাচ্চার খেয়ালেই থাকে না নিজের মায়ের কথা। যতক্ষণ পর্যন্ত শিকার না পায় ততক্ষণ পর্যন্ত সে মা বিড়ালের লেজেই থাবা দিতে থাকে, মাঝে মাঝে কামড়ও দেয়। তখন কি আর মা বলে খেয়াল থাকে? তাই আমার মনে হয় এরাও বোধ হয় ক্ষিপ্ততার চরমে উঠেছে। বন্যার জল যখন প্রলয়ের তাণ্ডব রূপ ধরে ছুটে আসে, তখন আমার বাড়ি তোমার বাড়ি চিন্তা করে আসে না, ক্রমশ ধাপে ধাপে এগিয়ে আসতে থাকে। সামনে যা পায় সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। কত বাড়ি, দোকান, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যায়। এরা সেই ভাসিয়ে নিয়ে যাওয়ার পলিসি নিয়ে এগিয়ে আসছে কিনা কে জানে। আমি অনেকের মুখে শুনেছি নকশালরা নাকি বলতে চায় যে সমস্ত প্রতিষ্ঠানে ভেজালের আগাছা উঠেছে সেগুলো শিক্ষা প্রতিষ্ঠানই হোক আর জাতীয় সম্পদ বলে বিবেচিত হোক, সেগুলো আগাছাই। ওগুলো চেটে ফেললে অনেক কাজই হবে, ভেজাল নিরোধও হবে, আগাছা কেটে কেটে সানানো হবে, আবার বৃহত্তর কাজের জন্য হাত পাকানোও হবে। আমি এও শুনেছি হাত পাকানোর মতো ওরা নাকি আবার মনও পাকায়। প্রশ্নকারী বলছেন, মন পাকায়? সেটা আবার কি? উত্তরে বলছেন ঠাকুর, আমার কাছে তো অনেক রকম লোকই আসে, তাদের কাছেই শুনেছি ওরা নাকি মাঝে মাঝে দল ভেদে কসাইখানায় যায়। যেখানে হাজার হাজার গরু একসঙ্গে কাটা হয়, সেখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দৃশ্য দেখে আর মন পাকায়। প্রশ্নকারী বলছেন, মন পাকানো এমন কথা তো আর কোনো দিনও শুনিনি। উত্তরে ঠাকুর বলছেন, তাদের চিন্তাধারা হচ্ছে সরকার তো এইসব নিরীহ গরুদের এইভাবে কাটার লাইসেন্স দিচ্ছে, এক শ্রেণীর ব্যবসার জন্য এইভাবে নিষ্পাপ প্রাণীদের হত্যার অনুমতি যদি দেওয়া হয় আর তাতে যদি কোনো ক্ষতি না হয়, তবে দুর্নীতি ও ভেজালের ডিপোগুলোকে ধ্বংস করে ফেলতেও কোনো ক্ষতি হওয়ার কথা নয়। এইভাবে চিন্তা করে তারা নাকি নিজেদের তৈরি করে। ভেবে দেখলে তাদের কথাগুলো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। নকশালরা দেশের যা ক্ষতি করছে তার সহস্র গুণ বেশি ক্ষতি বহু আগে থেকেই হয়ে আসছে এবং এখনও হচ্ছে। পুঁজিবাদীদের, ভেজাল কারবারিদের, ধর্ম ব্যবসায়ীদের, ঘুষ সমর্থকদের কার্যকলাপে সমাজের ক্ষতি হয়েছে অনেক বেশি। কত অফিসার, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর
হোমরা চোমরা কত ব্যক্তি কতভাবে যে দেশের ক্ষতি করছে তার হিসাব আমার চেয়ে তোমরাই হয়তো বেশি জানো। সেসবের হিসাব আগে নাও। কোটি কোটি টাকা নিয়ে আজ ছিনিমিনি খেলা হচ্ছে। বড় বড় ব্রিজ বাঁধ তৈরি করা হচ্ছে, দুদিন যেতেই না যেতেই ধসে পড়ছে। খোঁজ নিলে হয়তো দেখা যাবে সিমেন্টের বদলে গঙ্গা মাটি দিয়ে কাজ চালানো হচ্ছে। বড় বড় রাস্তা তৈরি হলো, কিছুদিন পরেই তাতে ফাটল ধরছে। বড় বড় অফিস বিল্ডিং কোয়ার্টার্স বানানো হচ্ছে। প্রথম বর্ষাতেই ছাদ দিয়ে জল ঝরছে, জানালা কপাট ভেঙে যাচ্ছে। এতে জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে না? একটা বিভাগের জন্য যত অর্থ বরাদ্দ হচ্ছে, কোনো অদৃশ্য উপায়ে সেগুলো উড়ে যাচ্ছে। সেটা আগে খুঁজে বার করো। এছাড়া বেনামিতে জমি সোনা গহনা এসব দুর্নীতি তো আছেই। এসব যারা করছে তারা এখনও সমাজের বুকের উপর বসে দাপটে রাজত্ব করছে। এসব ক্ষতি যদি বন্ধ করতে পারো তবে দেখবে নকশালদের দ্বারা যতটুকু ক্ষতি হচ্ছে তা আপনিই বন্ধ হয়ে যাবে। হাসান হোসেনকে যেমন কোণঠাসা করে খাদ্য ও পানীয় থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, আজ আমাদের দেশের অবস্থা সেই রকম। দেশবাসী আজ কারবালার প্রান্তরে, জনসাধারণ আজ অনাহারে মরতে বসেছে। ক্ষুধায় যখন তারা ছটপট করছে, খাদ্যের দাবি জানাচ্ছে, তখন তাদের দিকে গুলি ছুড়ে দেওয়া হচ্ছে। ক্ষুধার্ত জনগণকে যদি খাদ্যের বদলে বুলেট বেয়োনেটের খোঁচা খেতে হয় তবে তারা ক্ষিপ্ত উন্মত্ত হয়ে উঠবে না? চারিদিকে যখন দাউ দাউ করে ক্ষুধাগ্নি জ্বলছে, তখন কেউ যদি প্রাসাদের চূড়ায় বসে ধরাছোঁয়ার বাইরে থেকে নীরর মতো ভায়োলিন বাজায় আর সে দৃশ্য উপভোগ করে, তখন কি কেউ স্থির থাকতে পারে? পেটে যখন আগুন জ্বলছে তখন কম্প্রোমাইজ চলে না। ভায়োলিনের সুর তখন সুধা বর্ষণ করে না, ভায়োলিনটি করে তোলে। আজ যে জনসাধারণ মরিয়া হয়ে উঠেছে সেটা অস্বাভাবিক নয়। শিকারির গুলিতে বাঘ যদি একবার আহত হয় তবে মরার আগে সেও একবার মারণ কামড় দেওয়ার চেষ্টা করে, শিকারির উপর ঝাঁপিয়ে পড়ে। মনে হয় এবার তারা ঝাঁপিয়ে পড়ার সুযোগ খুঁজছে। বেদের নীতিকে সামনে রেখে শাস্ত্রকে অস্ত্র করে নকশালরা যদি সত্যি সত্যি শয়তান ও শয়তানি উচ্ছেদের জন্য কাজে নেমে থাকে, সত্যি যদি তারা আন্তরিকভাবে দুর্নীতি দমনের জন্য এগিয়ে আসে, তবে আজ হোক কাল হোক জনগণের স্বীকৃতি তারা পাবেই। আর যদি শুধু সমাজ বিরোধী কাজেই তারা লিপ্ত থাকে তবে লুপ্ত হতেও বেশি দেরি লাগবে না। এরপরও যদি ব্যক্তিগতভাবে আমার সমর্থন অসমর্থনের কথা জিজ্ঞাসা করো তবে আমি বলবো, আমি আপন মনে ছিলাম, হঠাৎ চমক লেগে তাকিয়ে দেখি আকাশ লাল। চমকানির ঘোরটা এখনো কাটেনি তো, তাই সঠিক বুঝতে পারছি না রংটা উদয়ের নাকি অস্তের। প্রশ্নকারী বলছেন, আপনাকে অনেকে বলে আপনি সিপিএম, আবার অনেকে বলে আপনি নকশাল, কোনটা ঠিক? আপনি কোন পক্ষে? উত্তর ঠাকুর বলছেন, আমি শুক্ল পক্ষেও নেই কৃষ্ণ পক্ষেও নেই, আমি নিরপেক্ষ। আরও যদি সহজ করে বলতে বলো তবে বলবো আমি ন্যায়ের পক্ষ। আমি কোনো পার্টিতেও নেই পলিটিক্সেও নেই। মধুকরের মতো যার মধ্যে যতটুকু ভালো দেখি তার থেকে ততটুকুই গ্রহণ করি। কারোর মধ্যে যদি একনিষ্ঠতা একাগ্রতা সাহসিকতা দেখি, সে যে দলেরই হোক আমার তাদের ভালো লাগে। আমি তাদের কথা বলি। কোন কোন গুণের জন্য সিপিএমদের আমার ভালো লাগে, কোনো কোনো গুণের জন্য সিপিএমদের আমার ভালো লাগে, আবার কোনো কোনো গুণের জন্য নকশালদেরও ভালো লাগে। তেমনি আবার তাদের মধ্যে দোষ ত্রুটি দেখলে বলতেও ছাড়ি না, সহজভাবে সেগুলো সমালোচনা করে যাই, কিন্তু নিন্দা করার উদ্দেশ্যে কিছু বলি না। প্রত্যেক সংগঠনই যাতে নিজেদের সংশোধন করে নিতে পারে সেই শুভ চিন্তা করেই সমালোচনা করি। সিপিএম সিপিআই এদের ক্যাডারদের আমার ভালো লাগে। তাদের কর্মদক্ষতা দলের প্রতি নিষ্ঠা সত্যি প্রশংসনীয়। তারা আছে বলে আজও সমাজ কিছুটা টিকে আছে, নইলে দুর্নীতি একে সম্পূর্ণভাবে গ্রাস করত। আমার নিজের চোখে দেখা একজন সিপিএম ক্যাডার এর কথা বলছি। তার বাবা মারা গেছেন, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। এমন সময় একটি বিশেষ কাজে ছেলেটির ডাক পড়ল। পিতার মুখে আগুনটুকু দিয়েই সে চলে গেল তার পার্টির ডিউটিতে। চিন্তা করে দেখো, এখানে সে তার ব্যক্তিগত সুখ দুঃখকে বিসর্জন দিয়ে দলের ডাকে তো সাড়া দিয়েছে, এটা কম কথা নয়।
এদের প্রতিটি ক্যাডারই এই রকম একনিষ্ঠ ও কর্তব্যপরায়ণ। তাদের এই নিষ্ঠার, এই একাগ্রতার জল উপেক্ষা করে খুশিতে কাজ করে যাওয়ার উৎসাহকে কেন প্রশংসা করব না? এখন বৃহৎ কাজে যেমন ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি হয়ই, তেমনি সংগঠন বৃহৎ হলে অনিচ্ছা সত্ত্বেও তার চাপ কিছুটা সহ্য করতে হয় বৈকি। সিপিএম এর সংগঠন অনেক বড়। দু একজন অবাঞ্ছিত ব্যক্তি যে তাতে একেবারেই নেই তা নয়, তাদের চাপে কিছুটা অসুবিধার সৃষ্টি হয়। সেটা নিয়ে যত হইচই করবে ততই সমস্যা বেড়ে যাবে। সুতরাং ওগুলো নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়াই ভালো। একবার একটা গ্রামে বরযাত্রী গেছিলাম। বর যাচ্ছে একটা বিরাট হাতিতে চড়ে। হাতি যেদিক দিয়ে যায় সেদিকের সড়ক কিছুটা ভাঙে, ক্ষেত কিছুটা নষ্ট হয়। তাই দেখে গ্রামের আশেপাশের লোকজন হৈ হৈ করে লাঠি সোঁটা ঠেঙা নিয়ে বরযাত্রীদের মারতে আসে। তাই দেখে হাতি বিচলিত হয়ে এদিক ওদিক ছুটতে থাকে। তাতে ক্ষেত আরও বেশি নষ্ট হয়, সড়ক আরও বেশি ভাঙে। যত ক্ষেত নষ্ট হয় ততই গ্রামের লোক রেগে গিয়ে বরযাত্রীদের দিকে তেড়ে আসছে। উভয় পক্ষেই মারামারি বেঁধে যায়। ফলে গ্রামবাসীদের ফসল নষ্ট হয়, বরযাত্রীদের সময় নষ্ট হয়। তখন আমি গিয়ে গ্রামবাসীদের বললাম, অযথা আমাদের উপর দোষারোপ করছো কেন? হাতি তো আর ইচ্ছা করে ক্ষেত নষ্ট করছে না, মাহু তো করাচ্ছে না। গন্তব্যে পৌঁছানোর পথ যখন একটা, তখন ওই আলের পথে যেতেই হবে। তাছাড়া হাতির শরীরটার চাপে কিছু ফসল নষ্ট হবেই। ওইটুকু ক্ষতি সহ্য করা না যায় তবে কিন্তু বিরাট ক্ষতিরই সম্ভাবনা। গ্রামের লোককে যখন এই কথা বুঝিয়ে দেওয়া হলো, তারা তখন বুঝলো এই ক্ষতি হাতি, মাহুত বা বরযাত্রীদের ইচ্ছাকৃত নয়। তখন তারা নিজেদের ভুল বুঝতে পারলো, পরস্পরের মধ্যে বিবাদ মিটল, যে যার নির্দিষ্ট পথে চলে গেল। এই রকম ভুল বোঝাবুঝি থেকেই অযথা অপবাদ নিতে হয়, আর তার থেকে গৃহ বিবাদ বাধে। সেটাকে বড় করে দেখলেও চলে না, আবার তা নিয়ে বসে থাকলেও চলে না। ওগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াই ভালো। নকশালদের দ্বারাও এইরকম কিছুটা ক্ষতি হলেও তাদের মধ্যে এমন কতগুলো গুণ আছে যা সত্যি প্রশংসনীয়। কত ভালো ভালো ছেলে মেয়েরা নিজেদের কথা চিন্তা না করে স্বার্থকে বর্জন করে যেভাবে নিজেদের উৎসর্গ করেছে, মৃত্যু ভয় তুচ্ছ করে যেভাবে তারা এগিয়ে আসছে, তা উপেক্ষা করা চলে না। তাদের দুর্জয় সাহস, নির্ভীকতা, বনে জঙ্গলে গুহায় দিনের পর দিন অনাহারে অনিদ্রায় কাটিয়ে দেওয়ার ক্ষমতাকে বাহাদুরি না দিয়ে পারা যায় না। এই প্রসঙ্গে আমার ভিয়েতনামীদের কথাও স্মরণ হচ্ছে। তারাও শুনেছি ঘরে ঘরে স্ত্রী পুরুষ বালক বালিকা নির্বিশেষে এক বাক্যে দেশের জন্য নিজেদের উৎসর্গ করেছে। তারা জগতের সামনে যে দৃষ্টান্ত, যে আদর্শ তুলে ধরেছে, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সেইভাবে প্রস্তুত হয়ে আজ যারাই দেশের কাজে এগিয়ে আসবে, জনগণের মঙ্গল কামনায় কাজে নামবে, আমি তাদেরই সমর্থন করব। তারা যে দলেরই হোক, আমি মনে প্রাণে কামনা করব তারা বন্যার জলের মতো অজস্র ধারায় বয়ে আসুক। ঢেউয়ের আঘাতে সমস্ত অন্যায় অসত্যের ইমারতকে ভেঙে চুরমার করে দিক। স্রোতের টানে ভাসিয়ে নিয়ে যাক সমস্ত অবিচার, অত্যাচার আর কুসংস্কারের আবর্জনা। তারপর তাদের গতিপথে ফেলে যাওয়া পলি মাটিতে নতুন করে গড়ে উঠুক ন্যায়ের রাজ্য। এ কাজ যারা পারবে, তারা যে পক্ষেরই হোক, যত বড় শত্রুই হোক, তাদের সে কাজের প্রশংসা করার, তাদের সে গুণের আদর করার হিম্মত আমি সব সময় রাখি। যাদের সে হিম্মত নেই আমি তাদের কাপুরুষ বলে মনে করি। আমি যে পক্ষেরই হই, কাপুরুষের পক্ষে হতে রাজি নই। প্রশ্নকারী বলছেন, আপনি 3টি পার্টির কথা প্রায়ই বলেন, সেগুলো ছাড়া আর যে সমস্ত পার্টি আছে, যেমন ধরুন কংগ্রেস, বাংলা কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক ইত্যাদি, তাদের সম্বন্ধে তো কখনো কিছু বলেন না। এদের সম্বন্ধে আপনার মতামত কী? উত্তরে ঠাকুর বলছেন, তোমরা যা জিজ্ঞাসা করো তারই উত্তর দিই। ওদের কথা জিজ্ঞাসা করো না তাই বলি না। তাছাড়া ভালো লাগা বা মন্দ লাগা, সমর্থন করা বা না করা, সব কিছুই নির্ভর করে কাজ ও তার ফল দেখার উপর। ফলেই দাঁড়াই গাছের পরিচয়। তারাও দেশের শান্তির জন্যই খাটছে। এখন গরজ কার কতটুকু আছে ফল দেখেই বোঝা যাবে। প্রশ্নকারী বলছেন, আপনার এখানে তো সবসময় লোকই আসা যাওয়া করে, সব রকম লোকই আসা যাওয়া করে, আপনি বলে কয়ে সকলের মধ্যে একটা মিটমাট করে দিলেই তো পারেন। উত্তরে ঠাকুর বলছেন, ঠিকই বলেছ, আমার এখানে সর্বদলের সর্বপ্রকার লোকই আসে, লোকই মতামত নিয়ে আলোচনা
সর্বপ্রকার লোকই আসে, কিন্তু আমি নিজে থেকে কখনো কারোর ব্যক্তিগত বা দলগত মতামত নিয়ে আলোচনা করি না। সাধারণত আমি বেদ নিয়ে আলোচনা করি। বেদের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা সবাইকে জানাই। বেদ বলছে নিজে শুধু সৎ হলেই চলবে না, অসৎ কিছু যেখানে দেখবে সেখানেই আঘাত হানবে। এই প্রসঙ্গে বর্তমান সমাজের প্রতিটি স্তরের অসাধুতার কথা ওঠে। বেদ থেকেই সমাজ সংস্কারের পথ ও পদ্ধতিগুলি উল্লেখ করে। কিভাবে সমাজের এই ক্লেদগুলো দূর করা যায় এবং সমাজকে দোষমুক্ত করে দেশের ও দশের উন্নতি করা যায় সে কথা বলি। সমাজ সংস্কারের আলোচনা প্রসঙ্গে কেউ কেউ তাদের পার্টির কথা জানায়, তাদের আদর্শগত বিরোধের কথা জানায়। আমি বলি, যেখানে বিরোধ সেখানে আর আদর্শ রইল কোথায়? আদর্শের ফল যদি সাম্প্রদায়িকতা হয় তবে সেটা আদর্শের দৃষ্টান্তে পড়ে না। আদর্শ হবে এক নীতির বাঁধুনিতে না থাকলেও যত বিবাদ, যত ঝঞ্ঝাট। নীতি বা আদর্শ যদি ব্যক্তিগত হয় তবে গণ্ডগোল। আজকের দিনে এটাই হচ্ছে। শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রেই সর্বধর্ম সমন্বয়ের জন্য বিশ্ব ধর্ম সম্মেলন হচ্ছে। সেখানে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে যাচ্ছে একজন, আর একজন ইসলাম ধর্মের প্রতিনিধিত্ব করছে। যে মুহূর্তে সে বলছে আমি হিন্দু ধর্মের রিপ্রেজেন্টেটিভ, সে মুহূর্তেই সে নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, সকলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে। বেদের যে ধর্ম তা হিন্দু ধর্মও নয়, মুসলমান ধর্মও নয়, সেটা হচ্ছে সনাতন ধর্ম, অর্থাৎ নিত্য ধর্ম, যা প্রথম থেকে আছে শেষ পর্যন্ত থাকবে। এই সনাতন ধর্ম হচ্ছে প্রকৃতির ধর্ম। জীবজগতের প্রতিটি জীবের যা ধর্ম সেটাই সনাতন ধর্ম। আমি শুধু এ কথার পুনরুক্তি করতে এসেছি। বর্তমানের পার্টিগুলো সেই একই অবস্থা। তারা আদর্শকে ব্যক্তিতে ছেড়ে না দিয়ে ব্যক্তিতে সীমাবদ্ধ করে রাখছে, আর তাই নিয়ে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই পরিণতিতে এত মারামারি কাটাকাটি। সাগর তো একই, পুরীর সাগর আর মাদ্রাজের সাগর বলে যত চিৎকার করবে গৃহবিবাদ ততই মারাত্মক হয়ে উঠবে। সুতরাং এসব ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে মিটিয়ে নিয়ে এক হয়ে যাওয়াই শ্রেয়। সকলেই যখন সাম্যবাদে বিশ্বাসী, তখন এক না হওয়ার তো কোনো কারণ দেখি না। গোত্র গোষ্ঠী তো সকলেই একই, সবাই সাম্যবাদী। সুতরাং মিলতে কতক্ষণ? আমার কি মনে হয় জানো, এই যে সমস্ত দল, এরা সবাই চিল্কা হ্রদের মতো। এরা সাগরী সমূহ সাগর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বিচ্ছিন্নতা নষ্ট হয় কর্তনের দ্বারা, সেটা হলো স্যাক্রিফাইস। আজকের দিনে তারই অভাব। নিজেদের চারিদিকে যে আত্মরম্ভিতার কঠিন চরগুলো আছে, ত্যাগের দ্বারা সেগুলো কর্তন করো, বিসর্জন দাও, দেখবে সব এক হয়ে যাবে, সাম্যের সাগরে মিলিত হবে। সাম্যের সুরের সঙ্গে কানেকশন এর অভাবে যে সংকীর্ণতাগুলো ছিল, এক মুহূর্তে সেসব দূর হয়ে যাবে, সকল সমস্যার সমাধান বয়ে যাবে। আজকের দিনে সকলের মধ্যে যে সংঘর্ষ, সেটা গৃহবিবাদ ছাড়া আর কিছুই নয়। এই গৃহবিবাদ মেটানো নিজেদেরই হাতে। আজ কেউ কাউকে সহ্য করতে পারছে না, একদল আর এক দলকে গালাগাল দিচ্ছে। এরকম যদি চলতেই থাকে তবে তো উদ্দেশ্য সফল হওয়ার আগে নিজেরাই মারামারি করে মরে শেষ হয়ে যাবে। কাজ হবে কবে? একান্নবর্তী পরিবারের বিভিন্ন মেম্বারদের মধ্যে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি, তর্কাতর্কি হয়, সেটা ঠিক, কিন্তু সেটাকে ধরে নিয়ে বসে থাকলে তো চলে না। তা কেউ থাকেও না, নিজেদের মধ্যে খোলাখুলিভাবে আলোচনা করে মিটিয়ে নেয়। তা সত্ত্বেও কেউ যদি অবুঝপানা করে, তখন তার ওষুধও আছে। ছাগ গাভীকে অনুনয় বিনয় করে যদি ঘরমুখী না করা যায়, তখন পাচনের বাড়ি দিতে হবে। আজ আমাদের অবস্থা কেমন হয়েছে জানো? এক মায়ের 4 সন্তান চারিদিকে মুখ করে বসে আছে, অথচ সবাই মাকে ভালোবাসে, মায়ের সেবা করতে চায়। মায়ের অবস্থা শোচনীয়। সে তো মাথায় হাত দিয়ে বসেছে। একজনকে ডাক দিলে আর একজন মুখ ভার করে, ভাবে আমায় বুঝি মা ভালোবাসে না। মাকে যখন সবাই চায় এবং মা যখন সবাইকে চায়, তখন নিজেদের আত্মাভিমানগুলো ছেড়ে ফেলে 4 মুখ একদিকে করে বসলেই তো সব গোল চুকে যায়। আমার মনে হয় এখানকার বিভিন্ন দলগুলো আজ যে প্রত্যেকের প্রতি বিমুখ, তার কারণেই ভুল বোঝাবুঝি।
একদিন না একদিন সকলে নিজেদের ভুল বুঝতে পেরে একমুখী হবেই। সকলের উদ্দেশ্য যখন এক, সকলেই যখন বিপ্লবে বিশ্বাসী, সমূহ এদের মত ও পথ নিয়ে বৈষম্য বিবাদ বেঁধেছে, আমার ধারণা পরিশেষে এটা থাকবে না। বিপদ বুঝলেই সব দল একদল হয়ে যাবে। দেখুনি, বন্যা, ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক বিপর্যয় ও সামাজিক বিপদের সময় সাপ ব্যাঙ মানুষ সব নিজেদের শত্রুতা ভুলে এক জায়গায় এসে আশ্রয় নেয়, একত্রে বাস করে। চারিদিকের সমস্যায় অবস্থা যেমন ক্রমশই জটিলতার দিকে যাচ্ছে, তাতে সব পার্টি একত্র হবেই। বিপর্যয়ী মিলনের ইঙ্গিত। প্রশ্নকারী বলছেন, আপনি যে আদিবেদের কথা বলেন, সেই বেদের রচয়িতাকে কি ভাষায় তা লিখিত? উত্তরে বলছেন ঠাকুর, আদিবেদ নয়, আমি বলি অনাদিবেদের কথা। জগৎ সৃষ্টির মতো সেই বেদও সৃষ্টি হয়েছে মহাকাশ থেকে। জীবজগতের জীবন ধারণের জন্য প্রকৃতির নিয়মে প্রয়োজন মতো সব কিছু এই মহাকাশ থেকেই আসছে। বেদের সৃষ্টিও সেইভাবেই। মহাকাশ হচ্ছে জ্ঞানের আধার, বেদই হচ্ছে জ্ঞান। সুতরাং বেদ মহাকাশই আছে, আবার মহাকাশই বেদ। ভারতের প্রাচীন মুনি ঋষিরা গবেষণার দ্বারা সেই মহাকাশের মহাজ্ঞানের পাঠ কিছুটা বুঝতে ও উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন বলেই তাদের বলা হতো বেদজ্ঞ, অর্থাৎ বেদকে যারা জ্ঞাত হয়েছিলেন। জীবজগতের কত বিচিত্র, কত সহস্র সহস্র বিষয়বস্তু আছে। প্রত্যেকের জীবন ধারণের উপযুক্ত ব্যবস্থাও সাথে সাথে আছে। এই ব্যবস্থাগুলোর দিকে তাকিয়ে যদি চিন্তা করা যায়, তবে স্পষ্ট মনে হয় কে যেন বুঝে বুঝে প্রয়োজন মতো ও সময় মতো সব কিছু পাঠাচ্ছে। কে পাঠাচ্ছে, কিভাবে আসছে, কোথা থেকে আসছে, সেসব কথা এখন চিন্তা করার প্রয়োজন নেই। এগুলো রহস্যের মধ্যেই থাক। তোমার জ্ঞান, বুদ্ধি ও বিচার শক্তি যখন আছে, সেই সীমার মধ্যে যতটুকু আসে তারই পথ ধরে ধরে চিন্তা করে যাও। যা ইন্দ্রিয়গ্রাহ্য তাকেই বুদ্ধি দিয়ে বিচার করে যাও। দেখো মূলে কি আছে, তবেই বুঝতে পারবে অনন্ত বিশ্বের মূল কি, বেদ কি, কে তার স্রষ্টা। প্রথমেই একটা না বুঝে ধরে নেওয়ার দরকার কি? এই যে এত বড় আকাশ, শুধু চোখে তাকিয়ে দেখলে মনে হয় সম্পূর্ণই ফাঁকা। তার মধ্যে তো কত গ্রহ, উপগ্রহ, অণু, পরমাণু, তার চেয়েও কত সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়বস্তু শৃঙ্খলার সঙ্গে আপন আপন গতিপথ পরিক্রমণ করে চলেছে। বহু অণু পরমাণুর সমন্বয়ে কত কিছুর অটোমেটিক প্রোডাকশন হয়ে যাচ্ছে। মেশিনের মতো এই ফাঁকার ফ্যাক্টরিতে কাজ হয়ে যাচ্ছে। এই যে ফাঁকা থেকে সৃষ্ট গুলি একে ব্যবহারিক ক্ষেত্রে চেতন, অচেতন যে নামেই অভিহিত করো না কেন, তাতে কিছু আসে যায় না। সেটা তো একটা ব্যবহারিক ভাষা মাত্র। আমাদের চিন্তা করতে হবে আকাশ থেকে সৃষ্ট বস্তুগুলোর স্বরূপটা কী। এই সৃষ্ট বস্তুগুলো ফাঁকারই একটা রূপ বিশেষ, কারণ বস্তুর যে কোনো দিক বিশ্লেষণ করতে গেলে ফাঁকা ছাড়া কিছুই মেলে না। যে গুণগত বৈশিষ্ট্য নিয়ে এক একটি বস্তু ইন্দ্রিয়ের দ্বারা আমরা যেগুলো অনুভব করছি, খুঁজতে গেলে তার একটা গুণও আমরা খুঁজে পাই না। এই যে কি সুন্দর ফুল, চোখের সামনে তার সৌন্দর্য দেখতে পাচ্ছি, ঘ্রাণ দিয়ে তার গন্ধ পাচ্ছি, হাতে স্পর্শ করে তার কোমলতা অনুভব করছি, কিন্তু খুঁজতে গেলে কোনোটাই পাওয়া যায় না, সবটাই ফাঁকা। জীবকে বিশ্লেষণ করতে গেলে রক্ত, মাংস, অস্থি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আবার তাকেও যদি বিশ্লেষণ করো তবে আরও সূক্ষ্মে চলে যেতে হয়। রক্ত কোথা থেকে এলো? খাদ্য থেকে। খাদ্য কোথা থেকে এলো? উদ্ভিদ থেকে। উদ্ভিদ এসেছে মাটি, জল, আলো, হাওয়া থেকে। আবার এই মাটি, জল, হাওয়া সকলেরই উদ্ভব সূক্ষ্ম সূক্ষ্ম অণু পরমাণুর সমন্বয়ে, যা আকাশেই বিদ্যমান। সুতরাং দেখছো জীবের শিরায় শিরায় যে রক্তের ধারা, তা কোন অদৃশ্য পথ ধরে আকাশ থেকেই প্রবাহিত হয়ে এসেছে। এইভাবে অস্থি, মজ্জা, ত্বক সব কিছুকে ধরে ধরে বিশ্লেষণের পথে এগিয়ে যাও, দেখবে সব কিছুই ফাঁকায় বা আকাশে মিলিয়ে যাচ্ছে। তাতেই বোঝা যায় ফাঁকা থেকে সব কিছু সৃষ্টি, ফাঁকাতেই সব কিছু আশ্রয় নিয়ে আছে, আবার ফাঁকাতেই লীন হয়ে যাচ্ছে। অর্থাৎ সৃষ্টি, স্থিতি, লয় সব কিছুই আকাশে। আকাশকে আশ্রয় করে আকাশের গতির সাথে মিলিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু আবর্তিত হয়ে চলেছে। তাই আকাশের প্রতি অণুতে, পরমাণুতে আকাশেরই বর্ণনা। বাস্তবের প্রতিটি বস্তুর মধ্যে আকাশেরই প্রকৃতি নিহিত।
তাদেরই মধ্যে খুঁজে পাওয়া যায় আকাশের বৈশিষ্ট্য। আকাশ ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু বস্তুকে ধরতে পারি, তার মধ্যে দিয়েই আকাশকে ধরা বোঝা যায়। তাকে চেনার মতো যা কিছু বস্তুকে কেন্দ্র করেই পাওয়া যায়। প্রকৃতির প্রতিটি বস্তুই আকাশের বর্ণনা দিয়ে যাচ্ছে। এই যে বর্ণনা, তাহাই বেদ। এই বেদের প্রতিটি ছন্দ, প্রতিটি ছত্র যদি ভালোভাবে পাঠ করা যায়, তবে বুঝতে পারবে জীবের প্রয়োজন অনুযায়ী যেমন সব কিছু আপনা থেকে আসছে, তেমনি কিভাবে চলা দরকার, কিভাবে চললে সব কিছু সুষ্ঠুভাবে শৃঙ্খলার সঙ্গে এগিয়ে যাবে, এবং কিভাবে বিশ্ব রহস্যকে অবগত হওয়া যায়, তার ওই আদেশ নির্দেশ ও ইঙ্গিত নানাভাবে নানা দিক থেকে দিয়ে যাচ্ছে। এই যে জীবজগতের বহু জীব নিরীক্ষণ করলে দেখবে তাদের ভিতরে বহু ভাব, বহু স্বভাব, বহু রকম আচার ব্যবহার, এগুলি প্রকৃতির নির্দেশ আকারে প্রত্যেকের সামনে এসে উপস্থিত হচ্ছে। এগুলো বুঝে নিতে হবে। প্রত্যেকের এক একটি নিজস্ব চাল চলন আছে। তাদের প্রত্যেকের খাওয়া দাওয়া, চলাফেরা, আদান প্রদান, স্বভাব বৈশিষ্ট্যগুলি যদি ঠিকমতো পাঠ করা যায় এবং যুক্তি ও বিজ্ঞানসম্মতভাবে সেগুলিকেই যদি আমাদের দৈনন্দিন চলার পথে প্রয়োজন মেটানোর জন্য প্রয়োগ করা যায়, তবেই দেখবে জীবন কত সহজ ও সুন্দর হয়ে উঠেছে। সহজ ও সুন্দর জীবনই উন্নত জীবন। সুতরাং জীবনকে উন্নত করতে হলে প্রকৃতির গ্রন্থ পাঠ করো। ওটাই বড় গ্রন্থ, ওটাই প্রকৃত শিক্ষা। এই যে বিরাট প্রকৃতির গ্রন্থ উন্মুক্ত হয়ে পড়ে আছে, তাহাই বেদ। সেই বেদ পাঠ করো, দেখবে তোমার জীবনের পথ পাথেয় সব পেয়ে যাবে। সহস্র সহস্র বছর আগে এই সব চিন্তাশীল ব্যক্তি, যাদের মুনি ঋষি বলে আখ্যা দেওয়া হয়েছে, তারা এই প্রকৃতির গ্রন্থ পাঠ ও তার রহস্য উদ্ধারের গবেষণায় নিজেদের নিয়োজিত করেছিলেন। তাকেই বলা হতো সাধনা। হয়তো 100 বছর সাধনা করে তারা সেই বিরাট গ্রন্থের অগণিত পৃষ্ঠার যেটুকু পাঠ উদ্ধার করতে পারলেন, সেটুকু মুখে মুখে তাদের উত্তর পুরুষকে কয়েক বছরে শিখিয়ে দিলেন এবং বলে গেলেন, এ গ্রন্থ বিরাট, এ রহস্য অনন্ত, আমরা আর কতটুকুই বা তোমাদের দিতে পেরেছি, তোমরা নিজেরা ফার্দার স্টাডি করে যাও, আর পাঠ উদ্ধার করার জন্য আরও সাধনা করো। এরা তখন যা পেলেন, তারপর থেকে আবার প্রকৃতির গ্রন্থের নতুন অধ্যায়ের পাঠে মগ্ন হলেন। তাদের 100 বছর জীবৎকালের মধ্যে সাধনা ও গবেষণার দ্বারা তারা আরও কিছু নতুন তথ্য আবিষ্কার করলেন। 100 বছরের সাধনায় তারা কিন্তু 200 বছরের সাধনার ফল পেয়ে গেলেন। এই 200 বছরের মিলিত সাধনার ফলকে তারা আবার তাদের উত্তরপুরুষকে মুখে মুখে শিখিয়ে দিলেন এবং বললেন, তোমরা আবার নিজেরা গবেষণায় রত হও। এরা আবার 100 বছর সাধনা করে আরও নতুন তথ্য উদ্ধার করলো। আবার তারা 100 বছরে 300 বছরের সাধনার ফল পেয়ে যাচ্ছে। এইভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে পুরুষ পরম্পরায় প্রকৃতির গ্রন্থ অর্থাৎ বেদের কিছু কিছু অংশ মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। তারপর আরও বহু শতাব্দীর পর যখন লিপির উদ্ভব হলো, তখন সত্যবতীর পুত্র ব্যাসদেব একে লিখিত রূপ দিলেন। এই সত্যবতী কে এই ব্যাসদেব, সে কথা আমি পূর্বেও বলেছি। এই যে বিভিন্ন যুগের বিভিন্ন মুনি ঋষি, ব্যাসদেব ইত্যাদি, এরা কেউই বেদের রচয়িতা নন, প্রকাশকও নন। এরা বেদের বাণীর প্রচারক মাত্র। বেদ আপনা থেকেই রচিত, আপনা থেকেই স্ফুরিত, আপনিই প্রকাশিত, আপনাতেই আপনি বিকশিত। এখনও সেই অনাদি অনন্ত বেদের অগণিত পৃষ্ঠা অপঠিত আছে। বহু যুগের বহু মনীষীর সাধনা ও গবেষণার ফলে যেটুকু আবিষ্কৃত হয়েছে, তা মহাসাগরের তুলনায় এক বিন্দু বাড়ি মাত্র। আজ তাও আবার বিশুদ্ধ নেই। চক্রান্তকারীদের চক্রান্তে সেই তৃষ্ণার বাড়ি দূষিত হয়ে গেছে, সেটাই বড় দুঃখের। সমাপ্ত এখানেই। রামনারায়ণ রাম।